আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মচরিতের একবিংশ পরিচ্ছেদ। দেশীয় শিল্প প্রতিষ্ঠান। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের উৎপত্তির সম্বন্ধে বিস্তৃত বিবরণ অন্যত্র দেওয়া হইয়াছে। আমি এখন আরও কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের ইতিহাস বিবৃত করিব। এগুলির সঙ্গেও আমি ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। এই দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলিকে কিরূপ বাধা বিঘ্ন ও অসুবিধার মধ্য দিয়া কাজ করিতে হইয়াছে তাহাও আমি দেখাইতে চেষ্টা করিব। কলিকাতা পটারি ওয়ার্কস ও তাহার ইতিহাস। কলিকাতা পটারি ওয়ার্কসের উৎপত্তি ও ইতিহাস কৌতূহলোদ্দীপক। 1901 সালে জনৈক ভদ্রলোক সাঁওতাল পরগনার অন্তর্গত রাজমহলের মধ্যে মঙ্গলহাট নামক স্থানে পোর্সিলেন ও মৃৎশিল্পের উপযোগী চীনামাটি আবিষ্কার করেন। ইহার ফলে কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, বৈকুণ্ঠনাথ সেন এবং হেমেন্দ্রনাথ সেন একটি প্রাইভেট কোম্পানি গঠন করেন। হেমেন্দ্রবাবু যখন কলিকাতায় আসিয়া হাইকোর্টে ওকালতি ব্যবসায় শুরু করেন, তখন কলিকাতাতেই কলিকাতা পটারি ওয়ার্কসের কাজ আরম্ভ হয়। একটি পুকুরের ধারে কয়েকটি কুটির লইয়া সামান্য আকারে ইহার পত্তন হয়। কয়েকজন কুম্ভকারকে এই কাজে নিযুক্ত করা হয়। সেই সময়ে মৃৎশিল্পে বিশেষজ্ঞ কাহাকেও পাওয়া যায় না। শ্রীযুক্ত নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে একজন ভদ্রলোক মৃৎশিল্পের কাজ কিছু কিছু জানিতেন। তিনি নতুন শিল্প প্রতিষ্ঠান চালাইবার ভার গ্রহণ করেন। নারায়ণবাবু অনেকগুলি চুল্লি নির্মাণ করেন এবং কৃষ্ণনগরের কয়েকজন কারিগরের সাহায্যে মাটির খেলনা ও পুতুল তৈরি করিতে থাকেন। কিন্তু তাহার কোনো বৈজ্ঞানিক জ্ঞান বা অভিজ্ঞতা ছিল না, সুতরাং তাহার প্রচেষ্টা ব্যর্থ হয়। বাজারে বিক্রয়ের উপযোগী কোনো জিনিস তিনি তৈরি করিতে পারেন নাই। এইরূপ নিষ্ফল পরীক্ষায় প্রায় 27,000 টাকা ব্যয় হয়। এই শিল্পের প্রধান কাঁচা মাল চীনামাটি। সেই জন্য কোম্পানির মালিকগণ পাহাড় অঞ্চল হইতে প্রচুর পরিমাণ চীনামাটি উৎপাদনের দিকে মনোযোগ দিলেন। এই উদ্দেশ্যে মঙ্গলহাটে যন্ত্রপাতিও বসানো হইল। 20 অশ্বশক্তি বয়লারটি পাহাড়ের উপরে লইয়া যাইতে বিশেষ বেগ পাইতে হইয়াছিল। অবশেষে ইঞ্জিন ও বয়লার বসানো হইল এবং প্রচুর পরিমাণে চীনামাটি তৈরির ব্যবস্থা হইল। ইতিপূর্বে শ্রীযুক্ত সত্যসুন্দর দেবকে জাপানে পাঠানো হয়। তিনি টোকিও এবং কিয়োটোর শিল্প বিদ্যালয়ে মৃৎশিল্প শিক্ষা করিয়া 1906 সালে আরম্ভে দেশে ফিরেন। তাহার উপরেই কাজের ভার দেওয়া হয়। তিনি কিছুকাল কাজ করেন। তখন দেখা গেল যে ব্যবসায়টির ভবিষ্যৎ প্রসারের আশা আছে, কিন্তু জায়গাটি তাহার তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। সুতরাং মালিকেরা স্থির করেন যে ব্যবসায় বাড়াইতে হইবে এবং আরও বেশি পরিমাণে পোর্সিলেনের দ্রব্য তৈরি করিতে হইবে। এই উদ্দেশ্যে বেলেঘাটা রেলওয়ে স্টেশনের নিকটে 45 নম্বর ট্যাংরা রোডে 3 একর জমি ইজারা লওয়া হয়। এই স্থানে প্রয়োজনীয় কলকবজা বসানো এবং কারখানা গৃহ নির্মিত হয়। চুল্লি তৈরি হইলে 1907 সালে উন্নততর বৈজ্ঞানিক প্রণালীতে কাজ আরম্ভ হয়, কিন্তু সুদক্ষ কারিগর না থাকাতে কাজের কোনো উন্নতি দেখা যায় না। জাপান হইতে 2 জন ভালো কারিগর আনিবার জন্য শ্রীযুক্ত দেবকে জাপানে পাঠানো হয়। উদ্দেশ্য ছিল যে জাপানি কারিগরেরা এখানকার লোকেদের কাজ শিখাইয়া যাইবে। 1909 সালের সেপ্টেম্বর মাসে জাপানি কারিগরেরা এদেশে আসে এবং 1 বছর সন্তোষজনকভাবে কাজ করে। তারপর তাদের দেশে পাঠানো হয়। এই কারিগরদের বেতন, যাওয়া আসার খরচ ইত্যাদি বাবদ মালিকদিগকে প্রায় 10,000 টাকা ব্যয় করিতে হয়। ব্যবসায়ে ক্রমে উন্নতি হইতে লাগিল এবং মালিকেরা আরও মূলধন দিতে লাগিলেন।
কিন্তু বাজারে সস্তা জাপানি ও জার্মান মাল আমদানি হওয়ার দরুন তাহাদের সঙ্গে প্রতিযোগিতায় দেশি মাল চালানো কঠিন হইয়া উঠিল। সুতরাং 1913 সালে শ্রীযুত দেবকে আধুনিকতম পোর্সেলিন ও মৃৎশিল্প প্রস্তুত প্রণালী শিক্ষা করিবার জন্য জার্মানিতে প্রেরণ করা সমীচীন মনে হইল। এইরূপ স্থির হইল যে শ্রীযুত দেব উন্নত ধরনের কলকবজা ক্রয় করিবেন এবং ইংল্যান্ড ও ইউরোপে বিভিন্ন মৃৎশিল্পের কারখানাও দেখিয়া আসিবেন। শ্রীযুত দেব এদেশে প্রাপ্তব্য কাঁচা মালের নমুনা সঙ্গে লইয়া গিয়াছিলেন। তিনি ইউরোপের কয়েকটি ল্যাবরেটরি ও কারখানাতে এই দেশীয় কাঁচা মাল পোর্সেলিন ও মৃৎশিল্প নির্মাণের পক্ষে কতদূর উপযোগী তাহা পরীক্ষা করিয়া দেখেন। তিনি প্রয়োজনীয় কলকবজা উন্নত ধরনের চুল্লি তৈরির জন্য মাল মশলার অর্ডার দিয়া দেশে প্রত্যাবর্তন করিলেন। এই সমস্ত জিনিস মহাযুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বেই এদেশে পৌঁছাইয়াছিল। জার্মান ড্রেসডেন মডেলের নতুন চুল্লিও নির্মিত হইল। সমস্ত প্রয়োজনীয় কলকবজা বসানো হইল। যে জমির উপরে কারখানা স্থাপিত, মালিকেরা তাহা ক্রয় করিলেন এবং পূর্ণোদ্যমে কাজ আরম্ভ করিলেন। 1906 হইতে 1916 পর্যন্ত 10 বৎসরের বিবরণীতে দেখা যায় যে 2,02,952 টাকা মূল্যের জিনিস উৎপন্ন হইয়াছিল এবং তন্মধ্যে 1,92,827 টাকা মূল্যের জিনিস বিক্রি হইয়াছিল। ওই সময় পর্যন্ত মালিকেরা ব্যবসায়ের জন্য প্রায় 3 লক্ষ টাকা ব্যয় করিয়াছিলেন। 1916-17 সালের জন্য যে বাজেট প্রস্তুত হয় তাতে ম্যানেজার মিস্টার দেব আরও কাজ বাড়াইবার প্রস্তাব করেন এবং তদুদ্দেশ্যে ব্যয় নির্বাহের উদ্দেশ্যে আরও 2.5 লক্ষ টাকা দিবার জন্য মালিকদিগকে অনুরোধ করেন। কিন্তু মালিকেরা কতকটা নৈরাশ্য বোধ করিতেছিলেন। তাহারা বহু অর্থ ব্যয় করিয়াও দীর্ঘকালের মধ্যে কোনো ফল পান নাই। সুতরাং তাহারা ব্যবসায়টিকে লিমিটেড কোম্পানিতে পরিণত করিতে মনস্থ করিলেন। এই উদ্দেশ্যে তাহারা একটি ইউরোপীয় কোম্পানির নিকট প্রস্তাব করিলেন এবং উক্ত কোম্পানিও ওই প্রস্তাব গ্রহণে সম্মত হইলেন। মিস্টার এইচ.এন. সেন এবং ফার্মের সঙ্গে দীর্ঘকাল ধরিয়া শর্তাদি লইয়া আলোচনা চলিল, কিন্তু কোনো কারণে শেষ পর্যন্ত কিছুই স্থির হইল না। তারপর 1919 সালের ফেব্রুয়ারি মাসে কলিকাতা পটারি ওয়ার্কসের ব্যবসায়টিকে বেঙ্গল পটারিজ লিমিটেড এই নাম দিয়া 10 লক্ষ টাকা মূলধন সহ লিমিটেড কোম্পানিতে পরিণত করা হইল। নতুন কোম্পানি ড্রেসডেন টাইপের আরও 3টি চুল্লি বসাইবার প্রস্তাব করিলেন। তাহাদের আশা ছিল যে ইহার ফলে 4,20,000 টাকা মূল্যের জিনিস উৎপন্ন হইবে। এই রূপে 8 লক্ষ টাকার আদায়ী মূলধনে বৎসরে 1,60,000 টাকা লাভ হইবে এবং কোম্পানি বৎসরে শতকরা 20 টাকা লভ্যাংশ দিতে পারিবেন। তদনুসারে কোম্পানি নতুন চুল্লি ও যন্ত্রপাতি বসাইতে লাগিলেন। কারখানা বড় করা হইল, কিন্তু যখন এই সমস্ত কাজ শেষ হইল তখন দেখা গেল যে কাজ চালাইবার মতো মূলধন কিছুই অবশিষ্ট নাই। 1920 হইতে 1925 সাল পর্যন্ত কোম্পানিকে ভীষণ অর্থ সংকট ভোগ করিতে হয়। কোম্পানির ম্যানেজিং এজেন্টদের ব্যবসায় ক্ষেত্রে সুনাম ছিল। তাহারা যেরূপ বৃহৎ আকারে আড়ম্বরের সঙ্গে ব্যবসায় চালাইতে লাগিলেন, যে কোনো প্রথম শ্রেণীর ইউরোপীয় ফার্মের কাজের সঙ্গে উহার তুলনা করা যাইতে পারে। মিস্টার দেবের উপরেই পূর্ববৎ সমস্ত কাজের ভার ছিল। তিনি কেবল কারখানা এবং শিল্প উৎপাদনের দায়িত্বই গ্রহণ করেন নাই, কোম্পানির সেক্রেটারির কাজের ভারও তার উপরে ন্যস্ত ছিল। সুতরাং ব্যবসায়টির ভারই তার উপরে ছিল বলিতে হইবে। কিন্তু কঠোর পরিশ্রম করিয়াও তিনি কোম্পানির লাভ দেখাইতে পারিলেন না। নানা প্রতিকূল অবস্থা তাহার বিরুদ্ধে কার্য করিতেছিল। কোম্পানির দুর্ভাগ্যক্রমে এই সময়ে ম্যানেজিং এজেন্টস মেসার্স পি.এন. দত্ত অ্যান্ড কোম্পানির নানা কারণে আর্থিক দুর্গতি হইল এবং ডিরেক্টরগণ উক্ত কোম্পানির নিকট হইতে ম্যানেজিং এজেন্সি প্রত্যাহার করাই সমীচীন মনে করিলেন।
তদনুসারে ডিরেক্টররা নিজেরাই কার্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করিলেন। মূল ডিরেক্টরদের অনেকেই ইহলোক ত্যাগ করিয়াছিলেন বা বোর্ড হইতে বিদায় গ্রহণ করিয়াছিলেন। সুতরাং নতুন ডিরেক্টরদের নির্বাচন করা হইল। ব্যয় অত্যন্ত বেশি পড়িত এবং মাসিক যে আয় হইত তাহাতে প্রয়োজনীয় ব্যয়াদি নির্বাহ করাই কঠিন হইত। লাভ তো দূরের কথা, ডিরেক্টরদের মনে আশঙ্কা হইল, তাঁরা দেখিলেন সমস্ত ব্যবসায়ের ভার একই ব্যক্তির হাতে রাখা উচিত নয়। ডিরেক্টরেরা সমস্ত বিষয় তদন্ত করিবার জন্য একটি কমিটি নিযুক্ত করিলেন। দীর্ঘকাল ধরিয়া তদন্ত চলিল এবং কমিটির চেয়ারম্যান ডিসি ব্যানার্জি ডিরেক্টরদের নিকট রিপোর্ট দাখিল করিলেন। কোম্পানির কার্য পরিচালনা এবং শিল্পজাত উৎপাদনে যে সমস্ত ত্রুটি ছিল তা এই রিপোর্টে প্রদর্শিত হইয়াছিল। কোনো দেশীয় শিল্পে ব্যবসায় চালাইবার পক্ষে সর্বাপেক্ষা প্রধান বাধা এই যে সমস্ত দেশীয় শিল্পকে বাজারে আমদানি বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করিতে হয়। কেবলমাত্র ভাবানুভূতির উপর একটা শিল্প গড়িয়া উঠিতে পারে না এবং এইরূপ কখনোই আশা করা যায় না যে ভারতীয়দের প্রস্তুত শিল্পদ্রব্য কেবলমাত্র স্বদেশী বলিয়াই অধিক মূল্য দিয়া লোকে চিরকাল কিনিতে থাকিবে। তাহারা দেখিতেছে ওইরূপ বিদেশি দ্রব্য অনেক কম মূল্যে বাজারে পাওয়া যাইতেছে। সুতরাং ভারতীয় শিল্প নির্মাতাকে তার খরচার দিকে লক্ষ্য না রাখিয়া বাজার মূল্যে জিনিস বিক্রয় করিতে হইবে। ইহার ফলে তাহাকে লোকসান দিয়াও ব্যবসায় চালাইতে হইবে। যতদিন পর্যন্ত সে অতি কম খরচায় জিনিস বিক্রয় করিতে না পারিবে ততদিন তাহাকে উভয় সংকটের মধ্যে থাকিতে হইবে। ভারতীয় শিল্প নির্মাতাকে বৎসরের পর বৎসর লোকসান দিয়া নিজের বাজার তৈরি করিয়া লইতে হইবে। এই কথাটা অংশীদারগণকে বিশেষভাবে মনে রাখিতে হইবে। অংশীদারগণ যদি দেখেন যে তাহাদের টাকা বহু বৎসর ধরিয়া ব্যবসায় পড়িয়া আছে, কোনোই লাভ হইতেছে না এবং সেজন্য তাহারা হতাশ হইয়া পড়েন, তবে তাহাদের দোষ দেওয়া যায় না। কিন্তু তাহাদিগকে মনে রাখিতে হইবে যে শিল্প সম্বন্ধে ভারতের এখনও শৈশব অবস্থা এবং পাশ্চাত্যের দেশগুলি যাহা বহু শত বৎসরের চেষ্টায় সম্পন্ন করিয়াছে, ভারত বর্তমানে তাহা করিতে পারে না। এই কারণেই ইউরোপীয় মহাযুদ্ধের পর যেসব দেশীয় শিল্প ব্যবসায় আরম্ভ হইয়াছিল তাহার অনেকগুলি উঠিয়া গিয়াছে। যে সামান্য কয়েকটি আছে সেগুলিকে অতি কষ্টে অস্তিত্ব রক্ষা করিতে হইতেছে। এই অবস্থা অতিক্রম করিয়া শেষ পর্যন্ত কয়টি টিকিয়া থাকিবে তাহা বলা যায় না। বিদেশি শিল্প নির্মাতারা প্রভূত মূলধন খাটাইতেছে, সুতরাং তাহাদের উৎপাদনের খরচা যতদূর সম্ভব কম। ভারতকে শিল্প ও ব্যবসায় ক্ষেত্রে এখন সংগ্রাম করিতে হইতেছে। যদি এদেশি শিল্প নির্মাতা উৎপাদনের ব্যয় যথাসম্ভব কম করিয়া লাভ না দেখাইতে পারে, তবে বিদেশি শিল্পের সঙ্গে প্রতিযোগিতায় তাহারা টিকিতে পারিবে না। পূর্বোক্ত বিবরণ শ্রীযুত সেনের রিপোর্ট হইতে হুবহু গৃহীত। লেখক এখন ইহলোকে নাই, একথা স্মরণ করিয়া মন দুঃখ ভারাক্রান্ত হইয়া ওঠে। শ্রীযুত সেন তার মৃত্যুর কয়েক মাস পূর্বে আমার অনুরোধে এই বিবরণ লিখিয়াছিলেন। উক্ত বিবরণ হইতে বোঝা যায় কাশিম বাজারের মনীন্দ্রচন্দ্র নন্দী এবং হেমেন্দ্রনাথ সেন এই শিশু শিল্পকে প্রায় 30 বৎসর যাবৎ পোষণ করিয়াছিলেন। ব্যবসায়ে মহারাজা এবং মেসার্স বি.এন. সেন এবং এইচ.এন. সেনের ভ্রাতৃদ্বয়ের অংশই শতকরা 50 ভাগ। এই কোম্পানির এবং আরও কয়েকটি কোম্পানির সঙ্গে আমি সংশ্লিষ্ট। এইসব কোম্পানির অংশীদারগণ আমাকে প্রায়ই লভ্যাংশ না দিবার জন্য নানা প্রশ্ন জিজ্ঞাসা করিয়া পত্র লিখেন। কিন্তু পূর্বোক্ত বিবরণ হইতে পাঠকরা বুঝিতে পারিবেন শিল্প প্রবর্তকদের পথে কি প্রবল বাধা বিপত্তি ছিল। জাপানের জাতীয় গভর্নমেন্ট নানা শিশু শিল্প প্রবর্তন ও ওইগুলিকে রক্ষা করিবার জন্য যে সাহায্য করিয়াছিল, তাই এইসব প্রশ্নের সমুচিত উত্তর। জাপানে নতুন শিল্প প্রবর্তনের দায়িত্ব গভর্নমেন্টই গ্রহণ করিয়াছিলেন। যেসব স্থলে গভর্নমেন্ট প্রত্যক্ষভাবে কোনো নতুন শিল্প প্রচেষ্টাকে মূলধন দিয়া সাহায্য করে নাই, সে স্থলে তাহারা সংরক্ষণ শুল্ক অথবা বৃত্তি দ্বারা শিল্প নির্মাতাকে সাহায্য করিয়াছেন অথবা সরকারি ব্যাংক হইতে তাহাকে ঋণ দিয়াছেন। অ্যালেন, মডার্ন জাপান অ্যান্ড ইটস প্রবলেমস।
একথা স্মরণ রাখিতে হইবে যে জাপানের শিল্প ও বাণিজ্যের প্রসারের দায়িত্ব 1870 খ্রিস্টাব্দ হইতে 1883 খ্রিস্টাব্দ পর্যন্ত মোটের উপর গভর্নমেন্টই গ্রহণ করিয়াছিলেন। এই সময়ে গভর্নমেন্টই জাপানের প্রধান কারখানাগুলির মালিক ছিলেন এবং তাঁরাই ওইগুলি পরিচালনা করিতেন, কেননা আধুনিক ব্যবসা বাণিজ্য পরিচালনা বিষয়ে জাপানের লোকেরা অনভিজ্ঞ ছিল। জনসাধারণকে শিল্প ও অন্যান্য বিষয়ে শিক্ষিত করিবার জন্য গভর্নমেন্টকেই এইসব কারখানা স্থাপন করিয়া কাজ চালাইতে হইয়াছিল। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, গভর্নমেন্ট রেলওয়ে, কয়লার খনি এবং অন্যান্য খনি, পৌত শিল্পের কারখানা, বয়ন শিল্পের কারখানা, সিল্কের কারখানা, তুলা, পশম প্রভৃতির বয়ন শিল্পের কারখানা এবং কাঁচ ও কাগজের কারখানার মালিক ছিলেন। মেইজিদের সিংহাসন পুনঃপ্রাপ্তির পর 13 বৎসর অর্থাৎ 1868 থেকে 1893 খ্রিস্টাব্দ, 13 বছর কি করে হয়, 1868 থেকে 1893 খ্রিস্টাব্দ, যাই হোক, যা লেখা আছে তাই পড়ছি। এই সময়ের প্রথমার্ধে জাপানি শিল্পের শৈশব ব্যবস্থায় গভর্নমেন্টই উহার পরিচালক ছিলেন। 1868 1883 খ্রিস্টাব্দের কোঠায় শিল্প প্রতিষ্ঠানগুলি ক্রমে গভর্নমেন্ট বেসরকারি পরিচালকদের হাতে দিয়ে থাকেন। ওই সময় প্রধান প্রধান শিল্পগুলি সরকারি পরিচালনাধীনে তাহাদেরই সাহায্যে পুষ্ট ছিল। এইরূপে সরকারি পরিচালনা স্থলে বেসরকারি কর্তৃত্বের প্রথা প্রবর্তিত হইল। 1894 খ্রিস্টাব্দ অর্থাৎ চীন জাপান যুদ্ধের সময় পর্যন্ত শিল্প বাণিজ্যে এই বেসরকারি কর্তৃত্ব ছিল। তারপরে ব্যাপকভাবে দেশের শিল্পোন্নতির জন্য আয়োজন হইতে থাকে। ইউএহারা, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড অফ জাপান। প্রায় সকল দেশের গভর্নমেন্টই বৃত্তি, সংরক্ষণ শুল্ক অথবা সরকারি ব্যাংক হইতে ঋণ সাহায্য দ্বারা শিল্পোন্নতিকে উৎসাহ দিবার চেষ্টা করিয়াছেন। প্রত্যেক দেশেই অবাধ প্রতিযোগিতার পরিবর্তে সরকারি বিধি ব্যবস্থা, শিল্প নির্মাতাদের পরস্পরের সহযোগিতা এবং সংঘবদ্ধ প্রচেষ্টার প্রথা ক্রমশ প্রবর্তিত হইয়াছে। অবাধ বাণিজ্যের দিকে ঝোঁক থাকা সত্ত্বেও গ্রেট ব্রিটেন পর্যন্ত অবস্থার চাপে পড়িয়া এইসব নতুন প্রথা কিয়ৎ পরিমাণে মানিয়া লইতে বাধ্য হইয়াছিল। অ্যালেন, মডার্ন জাপান অ্যান্ড ইটস প্রবলেমস। জাপানে প্রিন্স ইটো গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় বাধ্যতামূলকভাবে শিল্প বাণিজ্যের উন্নতি সাধনে প্রবৃত্ত হইয়াছিলেন। মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী এবং হেমেন্দ্রনাথ সেনের মৃত্যুতে বেঙ্গল পটারিজ লিমিটেডের বিশেষ ক্ষতি হইল। এই কোম্পানির যে প্রবল বিঘ্ন বিপদের মধ্যে অশেষ ক্ষতি স্বীকার করিয়াও মাথা তুলিয়া থাকিতে পারিয়াছে, সে কেবল শ্রীযুক্ত দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ উদ্যম ও স্বার্থত্যাগের ফলে। 7 বৎসর পূর্বে তিনি কোম্পানির অন্যতম ডিরেক্টর নির্বাচিত হন। সেই সময় হইতে তিনি কোম্পানিকে রক্ষা করিবার জন্য অক্লান্তভাবে সময় ও শ্রম ব্যয় করিয়াছেন। শ্রীযুক্ত বন্দ্যোপাধ্যায় একটি বড় অ্যাটর্নি কোম্পানির অংশীদার। তাঁর প্রত্যেক মিনিট ও ঘন্টার মূল্য আছে, কিন্তু তৎসত্ত্বেও তিনি নিজের ব্যবসার জন্য গুরুতর পরিশ্রম করিবার পরও প্রত্যহ 2-1 ঘন্টা বেঙ্গল পটারিজ লিমিটেডের কাজকর্ম দেখেন। ছুটির দিন তিনি কোম্পানির হিসাবপত্র প্রভৃতি ভালোরূপে পরীক্ষা করেন। তিনি ইতিহাসে প্রথম শ্রেণীর MA উপাধিধারী, কিন্তু তিনি মৃৎশিল্প সম্বন্ধে গ্রন্থাদি ভালোরূপে অধ্যয়ন করিয়াছেন এবং বিশেষজ্ঞগণের সঙ্গে সর্বদা আলোচনা ও পরামর্শের ফলে ওই শিল্পের ব্যবহারিক জ্ঞানও লাভ করিয়াছেন। আমি তাহাকে একাধিক্রমে 12 ঘন্টা কাজ করিতে দেখিয়াছি। কোম্পানিকে আর্থিক সংকট হইতে রক্ষা করিবার জন্য ঋণ করিয়া নিজের সুনাম বিপন্ন করিতেও তিনি দ্বিধা করেন নাই। তিনি একটি স্বদেশী শিল্পের সেবায় আত্মনিয়োগ করিয়াছেন, এই ভাবই তাহার মনে সর্বদা জাগ্রত এবং ইহার বলে কোনো অবস্থাতেই তিনি নিরাশ হন নাই। বস্তুত দেশের এই শিল্পোন্নতির প্রচেষ্টা তাহার অত্যন্ত প্রিয় কার্য এবং ইহার জন্য তিনি অক্লান্তভাবে কাজ করিয়াছেন।
আমি এইসব কথা লিখিতে সংকোচ বোধ করিতেছি, কেননা আমি জানি যে শ্রীযুত বন্দ্যোপাধ্যায় নীরব কর্মী, সাধারণের নাম জাহির করিতে তিনি চাহেন না। তাঁর ব্যক্তিগত জীবনের সমস্ত কথা প্রকাশ করিবার অধিকার আমার নাই। তবে এই পর্যন্ত আমি বলিতে পারি যে দেশের শিল্পোন্নতি সাধনের জন্য তিনি এ পর্যন্ত 4-5 লক্ষ টাকা ব্যয় করিয়াছেন এবং সেজন্য তিনি কিছুমাত্র দুঃখিত নহেন। এই সুযোগে আমি আমার আরেকজন বন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করিতেছি। তিনি অন্য একটি কোম্পানির ডিরেক্টর রূপে আমার সহকর্মী। তার বয়স 70 বৎসরের কাছাকাছি এবং তিনি ধনী লোকও নহেন। পারিবারিক দারিদ্র্যও তাহার যথেষ্টই আছে। তৎসত্ত্বেও এই কোম্পানিকে রক্ষা করিবার জন্য তিনি প্রায় 40,000 টাকা দিয়া নিজে দরিদ্র হইয়া পড়িয়াছেন। তিনি বেশ জানেন যে এই টাকা ফিরিয়া পাইবার আশা নাই। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের সঙ্গে তো আচার্য সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত, কারণ তিনি এই সংস্থার প্রতিষ্ঠাতা এবং নিয়ামক। এছাড়াও তিনি অন্যান্য যে সমস্ত ব্যবসায়ী শিল্প সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তার সেগুলির সম্পর্কে তিনি অল্প বিস্তর তার এই স্মৃতিচারণ গ্রন্থে লিখছেন। আমরা প্রথম অংশটি পড়লাম, কলকাতা পটারি ওয়ার্কস ও তাহার ইতিহাস। এই পর্যন্ত পড়ে আমরা আজকের পাঠ শেষ করছি। পরের দিন এরকম আরও একটি বা দুটি সংস্থার বিবরণ আমরা তার লেখা থেকে পড়তে বা জানতে পারব। নমস্কার।